রহিমের বোনটাকে কারা যেন খুন করেছে। সবাইকে জানানো হয়েছে সে পানিতে ডুবে মরেছে। রহিমও তাই জানতো। কিন্তু একদিন রাতে রহিম কান্নার আওয়াজ শুনে জেগে উঠল। তার মা কেঁদে কেঁদে বাবাকে কী সব বলছেন। সব কথা স্পষ্ট শুনতে না পারলেও ধর্ষণ শব্দটা ঠিকই কানে এলো। ধর্ষণ শব্দটা আজকাল সহজ হয়ে গেছে। প্রতিদিনই খবরের কাগজে দেখা যায়। এ নিয়ে রহিমের মাথা ব্যথা ছিল না। কিন্তু নিজের বোনের সাথেই এমন। বাবা সান্ত্বনা দিয়ে মাকে ঘুম পাড়িয়ে দিলেন। ও ঘরের আলো নিভে গেল। রহিমের ঘরটা অন্ধকার। সে অন্ধকারে বসে একটা সিদ্ধান্ত নিল। তার বোনের খুনি যেই হোক, তাকে সে ছেড়ে দেবে না, শাস্তি দেবে, কঠোর শাস্তি। পরদিন সে আনোয়ারের কাছে গেল। আনোয়ার ক্লাস 10-এ পড়ে। তবে এলাকায় তার এতটাই দাপট, কলেজের ছাত্ররাও তাকে ভয় পায়। তার মাথায় স্থানীয় লিডারদের হাত আছে। রহিম আনোয়ারের কাছে গিয়েছিল একটি ধারালো অস্ত্রের জন্য। ভেবেছিল দা কিংবা চাপাতি নিয়ে আসবে। কিন্তু মাটির ব্যাংকে জমানো টাকায় সেসব জোগাড় করা যায়নি। আনোয়ার টাকা গুনে একটি ছুরি দিয়েছে। বলেছে, রক্ত খাওয়া জিনিস, সামলাতে পারবি তো? এসব জিনিস একবার রক্ত খেলে বারবার খেতে চায়। রহিম কথার জবাব না দিয়ে চলে এসেছে। রক্ত খেকো জিনিসই তো তার চাই। বাড়িতে এসে বালিশের তলায় ছুরিটা লুকিয়ে রেখেছে। বিকেলে সবাই যখন খেলতে এসেছে, রহিম সবাইকে উদ্দেশ্য করে বলেছে, আমার একটি মিশন আছে, কে কে আসিস আমার সঙ্গে? প্রথমে কয়েকজন হাত তুলেছিল। তাদের দেখা দেখি সবাই হাত তুলল, শুধু রনি বাদে। সে নির্লিপ্তভাবে একটু দূরে বসে আছে। কারোর দিকে খেয়াল নেই। তার দিকেও কেউ তাকালো না। একজন বলল, কি মিশন রে তোর? রহিম গলা ভার করে বলল, মিশন ফেয়ার প্লে। সবাই অবাক হয়ে গেল। একজন বলল, মিশন লিচু শুনেছি, মিশন আম শুনেছি, কিন্তু এই ফেয়ার প্লে কি? দেখ ভাই, ফলটা মিষ্টি হলে যেতে পারি, না হলে আমি চুরি ছেড়ে দিয়েছি। রহিম চেঁচিয়ে বলল, এই শালা, চুরি ছাড়া আর কিছু ভাবতে পারিস না? না। ছেলেটা তেড়ে এলো। শালা বললি কেন? শালা বললি কেন রে? 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবি তুই? অনেকক্ষণ হাতাহাতির পর পরিস্থিতি স্বাভাবিক হলো। সবাই আবার মিশন ফেয়ার প্লেতে মনোযোগী হলো। রহিম বলল, এই মিশনে আমরা কারোর গাছের ফল চুরি করব না, সরাসরি মার্ডার করব। মার্ডার শুনেই সবার মাথায় হাত পড়ল। নতুন মিশনের কথা শুনে যেভাবে উচ্ছ্বসিত হয়েছিল, ঠিক সেভাবেই নেতিয়ে পড়ল সবাই। রহিম চিৎকার করলো, কেউ নেই আমার সাথে? একজন বিরক্তির স্বরে বলল, মাথা খারাপ? এর চেয়ে আমাদের পুরনো মিশনগুলো ভালো। মিশন লিচু, মিশন আম, আহ কি মিষ্টি, মুখে স্বাদ এসে গেল। মন খারাপ করে জলাশয়ে ঢিল ছুঁড়ছিল। কে যেন পাশে এসে বলল। রহিম ঘাড় ঘুরিয়ে তাকালো। রনি এসেছে। সেও একটি ঢিল পানিতে ছুড়ল। পানির দিকে তাকিয়েই বলল, কি মিশন রে তোর? মিশন ফেয়ার প্লে। মার্ডার করবি বলছিলি? হ্যাঁ করব, কিন্তু কেন? রহিম সব কথা খুলে বলল। বলতে বলতে কেঁদে ফেলল। রনি সব শুনে বলল, আমি তোকে সাহায্য করতে পারি, যদি তুই আমার সাথে এক জায়গায় যাস। কোথায় যেতে হবে? আরও মহলে। রহিম লাফিয়ে 2 হাত দূরে গিয়ে বলল, কি? ওই ভুতুরে জায়গায়? আমি পারবো না। তাহলে তোর মিশনের কথা ভুলে যা। আচ্ছা যাব। কবে যেতে হবে? আজ। আজই। রাত 10টায় রেডি থাকিস। রাত 10টায়? আমি পারবো না। ওখানে দিনের আলোতেই কেউ যায় না। আর রাতে? না বাবা, না গেলে আমি তোকে হেল্প করব না। এবার ভেবে দেখ। রহিম শেষমেশ রাজি হলো। রনির উপর তার পূর্ণ আস্থা আছে। রনি যা বলে তাই করে। তার বাবা ছিলেন আর্মিতে। জায়গা সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রনির বাবাকে তারই আপন চাচা কুপিয়ে হত্যা করেন। রনির মা নিজের স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে গেলে তাকে ওরা মেরে ফেলে। রনির তখন 2 বছর বয়স ছিল, এখন 16 বছর। সে নিজেকে তার বাবার মতোই মনে করে। রাতে ঘুমের ভান করে শুয়ে রইল। রনি বলেছে 10টায় আসবে। 11টা বাজলো, তখনও রনি এলো না। এক সময় রহিম ঘুমিয়েই পড়ল। টুকটুক শব্দ শুনে চোখ খুলল। টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিল। ঘড়ির ডান পাশের বোতামে চাপ দিলে লাল নীল বাতি জ্বলে। সময় দেখা যায়। রহিম বাতি চেপে দেখল 12টা 7 মিনিট। বাতাসের শো শো শব্দের মতো আওয়াজ এলো, রহিম, এই রহিম। আবারও টুকটুক শব্দ। শব্দটা টিনের বেড়ার ওপাশ থেকে আসছে। রনি তাহলে ঘরের পিছনের দিকে চলে এসেছে। কিন্তু এত রাতে? রহিম নিঃশব্দে জানালা খুলে বলল, এখন কি রে? রনি ফিসফিস করে বলল, এখনই যাব। এত রাতে? তুই বলেছিলি 10টায়। 10টায় বলার পরেও রাজি হচ্ছিলি না। 12টায় বললে রাজি হতি। এত রাতে আমি যাব না। তোর ইচ্ছে। তোর বোনের খুনিকেও শাস্তি দেওয়া হবে না।
রনির মাথায় জেদ চেপে গেল। সে কাঠের জানালা পুরোপুরি মেলে টেবিলের উপর বসে জানালার বাইরে মাথা বের করলো। তারপর বুক পেট একসময় পুরো শরীর ঘরের বাইরে চলে এলো। মাটিতে দাঁড়িয়েই বলল, এখনই যাব, চল। অনেকক্ষণ হাঁটার পর থমকে দাঁড়ালো। বলল, এই রে, জুতো আনিনি তো। দরকার নেই, জুতো দিয়ে কি করবি, খালি পায়ে হাঁট। ছুরিটা এদিকে দে। ছুরির কথা শুনতেই রহিম যেন আকাশ থেকে পড়লো। বলল, ছুরি আনিনি। আনিসনি? তাহলে কি এনেছিস? তোর মাথা, যা নিয়ে আয়। রহিম দেয় ছুট, দৌড়ে আর পিছন ফিরে ফিরে তাকায়। চেঁচিয়ে বলে, তুইও আয়। আমার ভয় লাগে। রনি ফুঁসতে ফুঁসতে পা চালায়। ঘরের পিছন দিকে জানালার কাছে গিয়ে নতুন বিপদ দেখা দেয়। রহিম তার বাবার কণ্ঠ স্পষ্ট শুনতে পায়। তিনি দরজায় দাঁড়িয়ে ডাকছেন, কিন্তু বাবা তো বলেছিলেন ঢাকা থেকে কাল রওনা হবেন, আজ এত রাতেই ফিরে এলেন যে। মা দরজা খুলে দিয়েছেন। বাবা এবার সোজা রহিমের ঘরে আসবেন, নিশ্চিত আসবেন। এসে যদি তাকে না পান, রহিম ভয়ে কুঁকড়ে যায়। একদিন রাত 10টায় বাসা থেকে বেরিয়ে বেল্টের বাড়ি খেয়ে পিঠের মাংস ফেটে গিয়েছিল। আজ তো 12টা বাজে। আজ কি হবে? রহিম জানালা দিয়ে ঘরে প্রবেশ করার আগেই বাবা এলেন। পুরো ঘর খুঁজেও রহিমকে না পেয়ে, রহিমা, এই রহিমা বলে ও ঘরে চলে গেলেন। রহিম জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখল, দ্বিতীয়বার যখন মা বাবা তার ঘরে এলেন, তখন সে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে। বাবা অনেকবার মাকে বলেছেন রহিম বিছানায় না থাকার ব্যাপারটা। মা বরাবরই হেসে উড়িয়ে দিয়েছেন। একসময় বাবা হাত মুখ ধুতে গেলেন, ভাত খেতে বসলেন, বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়তেই রহিম নিঃশব্দে বিছানা ছেড়ে নামলো। জানালার ফাঁক দিয়ে বাইরে চলে এলো। 1 ঘন্টা লাগে একটা ছুরি আনতে। রনি দাঁত কটমট করে বলল, কি বিপদে পড়েছিলাম জানিস না? একটুর জন্য ধরা খেয়ে যেতাম। তুই ভীতু, ভীতু হয়েই মরবি। ছুরিটা দে। রহিম ছুরি দিয়ে বলল, এটা দিয়ে কি হবে? কাজে আসবে। কি কাজ? খুন করা। রহিম অবাক হয়ে রনির দিকে তাকায়। আরু মহলে তো ভূত থাকে, তাহলে কি ভূত খুন? আরু মহলে পৌঁছে যাবার আগে রহিম পথ আটকে দাঁড়ায়। বলে, রনি, আজকে যদি আমি মারা যাই, তাহলে তো জাহান্নামে যেতে হবে। কেন জাহান্নামে যেতে হবে কেন? কারণ আমি নাপাক। খেলার মাঠে প্রস্রাব করেছিলাম, পানি নেইনি। রনি মুখ বার করে বলে, আমিও। তাহলে চল ফিরে যাই। না না, আজকেই যাব ওখানে, এবং পাক অবস্থায় যাব। কিভাবে? রহিম কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করে, গোসল করব এখন, কি বলিস? আয়। বলে রহিমের হাত ধরে টেনে নিয়ে যায় বিলের ধারে। বলে, তুই দাঁড়া, আমি আগে ডুব দিয়ে আসি। রহিম কাপা গলায় বলে, সত্যি গোসল করবি? এত রাতে? চুপ করে দাঁড়া। বলে কাপড় ছেড়ে পানিতে নেমে যায় রনি। রহিম ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে। চাঁদের আবছা আলোয় রনিকে ডুবে যেতে দেখলেও উঠতে দেখা যায় না। 10 সেকেন্ড যায়, 15 সেকেন্ড, তারপর 20। একসময় 1 মিনিট পেরিয়ে যায়, রনি দেখা মেলে না। রহিম ভয়ে ভয়ে বলে, রনি, ও রনি। বিলের পানি স্থির থাকে। রহিম আবারও বলে, রনি, কোথায় গেলি? রনি উঠে আসে না। তাহলে কি রাতের অন্ধকারে বিলের জলে হারিয়ে গেল সে? রহিমের পায়ের কাছে রনি কাপড় রেখে গিয়েছিল। এখন কাপড়গুলো নেই। সে চোখ কষলে ভালো করে তাকালো। না, সত্যিই নেই। কাপড় গেল কোথায়? রহিম ভাঙ্গা গলায় চেঁচালো, রনি। শব্দটা বেশি দূর গেল না। রহিমের চোখ বেয়ে পানি পড়ছে। হাত পা থরথর করে কাঁপছে। 2 হাত দিয়ে চোখের জল মুছে শেষ করা যাচ্ছে না। রহিম শেষবার ঘোলাটে চোখে জলের দিকে তাকালো। এবার যদি রনি উঠে না আসে, তবে সে দৌড়ে পালাবে। ভয় পেয়েছিস? রনির কণ্ঠ। রহিম দ্রুত বাঁ দিকে তাকালো। রনি নিশ্চিন্ত মনে ঘাসের বুকে বসে আছে, যেন কিছুই হয়নি। রহিম বলল, তুই এখানে এলি কিভাবে? তুই তো পানিতে ছিলি। এক ডুবেও পারে গিয়েছিলাম। তারপর বিলের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এসে দেখলাম তুই কাঁদছিস। ভাবলাম আরও একটু কাঁদ, ততক্ষণে আমি কাপড় পরে নিই। তুই সত্যি তুই তো? রহিম হাত কসলাতে কসলাতে বলল, নয়তো কি, ভূত তাই তো মনে হচ্ছে। ওদিকে তাকা, দেখ, আমার ছায়া দেখা যাচ্ছে। ভূতের তো ছায়া থাকে না। তবুও যদি বিশ্বাস না হয়, তুই আমাকে ছুতে পারিস। ছোঁয়া তো দূর, তার কাছে ঘেঁষল না, দূর থেকেই বলল, চল বাড়ি যাই। আমরা কি বাড়ি যাবার জন্য এসেছি? যে কাজে এসেছি সেটা করেই যাব। যা, ডুব দিয়ে আয়। এখন কাপড় ভেজালে সারা রাতেও শুকাবে না, সকালে ধরা খেয়ে যাব। এর চেয়ে আমরা কাল যাই, কাল পাক অবস্থায় থাকবো। না, আজকেই যাব। তুই এখনই পানিতে নাম, কাপড় এখানে রেখে যা। যা। কি যে বলিস, কাপড় রেখে যাব আমি? আমার কি লজ্জা শরম নেই নাকি? এত রাতে তোকে কে দেখতে আসবে? ভূত? কেন? তুই? আমি?
আমি দেখব না, এই দেখ চোখে হাত রাখলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, বলে ডান হাত দিয়ে চোখ আড়াল করলো রনি। এই ফাঁকে রহিম কাপড় ছেড়ে বিলের জলে নেমে গেল। গা হিম করে দেওয়া জল, মনে হচ্ছে পানিতে বরফ কুচি দেওয়া হয়েছে। কাঁপতে কাঁপতে এগুতে এগুতে একসময় বুক সমান পানিতে নেমে গেল। পায়ের অনেকটা অংশ কাদার ভিতর চলে গেছে। সেদিকে খেয়াল না করে দ্রুত ডুব দিয়ে উঠে এলো আরু মহল। রহিম শুনেছিল মহলটা নাকি 400 বছরেরও বেশি পুরনো। চোখের দেখা দেখেনি কখনো। ছোটবেলা থেকেই এদিকে আসা সাপ মানা এই প্রথমবার এসেছে। তাও আবার এত রাতে। প্রায় 8 ফুট উঁচু দেওয়াল ঘেঁষে বিশাল গেট, অর্ধেকটা খোলা ছিল। রনি আগে আগে চলে গেল। রহিম ভয়ে ভয়ে তার পিছু করতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে যতদূর বোঝা গেল চারপাশে ঝোপঝাড় ভর্তি। মাঝখান দিয়ে সরু রাস্তা বয়ে গেছে। সেই রাস্তা ধরে এগুতে এগুতে এক সময় আরু মহলের মূল দরজার সামনে উপস্থিত হলো। তবে এখানে দরজাটা বোধহয় কেউ খুলে নিয়ে গেছে। দরজার অংশটুকু ফাঁকা। সেই ফাঁকা অংশ দিয়ে সতর্ক পা ফেলে রনি এগিয়ে গেল। রহিমও গেল। মনে হয়েছিল মহলের ভিতর একেবারে অন্ধকার হবে, কিন্তু না, ভিতরেও বাইরের মতো আবছা আলো আছে। রহিম মাথা উঁচু করে তাকালো। আকাশের চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। মাথার উপর ছাদ নেই। চারপাশের দেওয়ালগুলো ভাঙ্গা ভাঙ্গা। এই রনি, দাঁড়িয়ে আছিস কেন? আয়। রহিম ফিসফিস করে বলল। একটা ব্যাপার মাথায় ঢুকলো না। আশপাশে তো কেউ নেই। তাহলে রনি ফিসফিস করে বলছে কেন? জোরে বললেও তো পারে। কি হলো? আয়। একসময় রনি কিছু একটা এগিয়ে দিল। রহিম সেটা হাতে না নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? দেখ ভালো করে। স্যান্ডেল? হ্যাঁ, তোর বোনের স্যান্ডেল। রিতার স্যান্ডেল। রিতার স্যান্ডেল এখানে এলো কি করে? বলার পরপরই রনি তার মুখ চেপে ধরলো। এত জোরে ধরলো, কথা বলা তো দূর, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হাত ছেড়ে ইশারা করে চুপ থাকতে বলে এদিক ওদিক দেখে নিল। তারপর বলল, রেখে দে। কি রাখবো? স্যান্ডেলটা রাখ। এটা আমার বোনের স্যান্ডেল, আমি বাড়ি নিয়ে যাব। চেঁচাবি না, রাখ এখানে। চলে আয়। বলে পা চালালো রনি। রহিম পিছন থেকে নিচু গলায় আওয়াজ দিল, চলে যাবি? তাহলে এখানে এসেছিলি কেন? নেই। নেই মানে? কি নেই? বুঝিয়ে বল। এত কথা বলিস কেন? চলে আয়, তাড়াতাড়ি আয়। না, আসবো না। আগে বল, কি নেই, কি খুঁজতে এসেছিলি? রনি প্রশ্ন এড়িয়ে বলল, আসবি না? বেশ, বসে থাক। বসে বসে সাপের কামড় খা। আমি গেলাম। সাপের কথা শুনতেই রহিমের গা কেঁপে উঠল। বলল, এ বাড়িতে সাপ আছে? আছে কি? ধরে নে, এটা সাপের বাড়ি। বড় বড় বিষাক্ত সাপ আছে এখানে। এই রনি, দাঁড়া, আমিও যাব। বলে দ্রুত এসে রনির পাশাপাশি হাঁটতে লাগলো রহিম। পরদিন রহিমের গা কাঁপুনি দিয়ে জ্বর এলো। বাবা রহিমের সামনে দাঁড়িয়ে মাওলানা সাহেবকে বললেন, মৌলানা সাহেব, রহিমকে কাল জিন নিয়ে গিয়েছিল। রাতে আমি নিজ চোখে দেখেছি। সে বিছানায় নাই। পুরো ঘর খুঁজলাম, কোথাও নাই। তারপর তার মারে ডাকলাম। আমরা দুইজন আইসা দেখি সে ঘুমায় আছে। আমি তখনই আন্দাজ করছি বিপদ আছে। মাওলানা সাহেব মুখে কিছু বলেননি, শুধু সামনের দিকে মাথা ঝাঁকিয়েছেন কয়েকবার। সূরা পড়ে ফু দিয়েছেন, পানি পড়া দিয়ে গেছেন। যাবার সময় বাবা মাওলানা সাহেবের রাস্তা আটকে বললেন, মৌলানা সাহেব, বিপদ কাইটা যাইব তো? আর কিছু লাগবে না তো? আর কিছু লাগবে না, আল্লাহর রহমতে এমনিতেই সুস্থ হয়ে উঠবে। বলে প্রস্থান করলেন। ঠিকই সুস্থ হয়ে উঠল সেদিন বিকেলেই। দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠে দেখে শরীরে জ্বর নেই, মাথা ব্যথাও নেই। এখন সে হাঁটতে পারছে, ইচ্ছে মতো দৌড়ঝাঁপ করতে পারছে। একটুও দুর্বলতা নেই, একটুও কষ্ট হচ্ছে না তার। সুস্থ শরীর নিয়ে ঘরে বসে থাকা যায় না, শত ইচ্ছে করলেও না। রহিমও পারল না। রনিকে দেখা গেল বটতলায় মনমরা হয়ে বসে আছে। গালে হাত, মাথায় ব্যান্ডেজ, কনুইয়ের ব্যান্ডেজ, চোখের নিচে কিছুটা অংশ থেতলে গিয়ে নীল বর্ণ ধারণ করেছে। রহিম বলল, আবার কার হাতের মার খেয়েছিস? রনি কুব্ধ হয়ে বলল, খেয়েছি, কে বলেছে? দিয়েছি, ইচ্ছে মতো মেরেছি। এমন মার দিয়েছি না? হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। কি দেখছিস? এসব ব্যান্ডেজ দেখে লাভ নেই। ওরা তো উপরে উপরে মেরেছে, আমাকে তো চেনে না। কিল ঘুষি সব জায়গা মতো বসিয়েছি। রাতে যখন ব্যথা উঠবে তখন বুঝবে আমি কি জিনিস। কয়জন মিলে মেরেছে তোকে? 5 জন। একলাই একজনকে মারার জন্য 5 জন একসাথে আসে? একা আসতে পারে না ভিতুর দল। বলেই রনি হাউমাউ করে কেঁদে ফেলল। রহিম তাকে সান্ত্বনা দেবার আগেই সে চোখ মুখ মুছে চলে গেল। সেদিন রাতে ওদের কিছু হোক বা না হোক, রনি ঠিকই হলো। এতটাই অসুস্থ হয়ে পড়ল যে
তাকে শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হলো। খবর পেয়ে রহিম ছুটে গেল রনির খালার বাসায়। ওখানেই সে থাকে। রনি বিছানায় শুয়ে আছে, কথা বলতে পারছে না, চোখ খুলতেও পারছে না, শক্ত হয়ে বিছানায় পড়ে আছে। খালা চোখের জলে গাল ভাসাচ্ছেন। খালু গাড়ি আনতে গিয়েছেন, রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। খালু রনিকে কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তখন রনি এক মুহূর্তের জন্য চোখ খুলল, ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, ভাবছিস আমি মরে যাব? তোকে অনেক কিছু বলার আছে, সেগুলো না বলে আমি মরবো না। রাতের তখন 11:30। রহিম ঘুম থেকে কেঁপে উঠল। তখনই মনে হলো সেদিন আরু মহলে কিছু একটা দেখেছে সে। হতে পারে বিষাক্ত কোনো সাপ। সাপটির গা থেকে আলো ছড়াচ্ছিল। সব ভুলে বালিশে মুখ গুজল। ঘুম এলো না। 12টা বাজলো, তারপর 12:30। একসময় সে স্থির করলো আরু মহলে যাবে, এক্ষুনি যাবে। রহিম জানালার ফাঁক দিয়ে বেরিয়ে এলো। সঙ্গে ধারালো ছুরিটা নিলে ভালো হতো, কিন্তু বালিশের নিচে সেটা নেই। কোথায় রেখেছে তাও মনে পড়ছে না। তবে হাত ঘড়ি সঙ্গে এনেছে। ঘড়িতে বোতাম টিপলে লাল নীল আলো জ্বলে, সেটা অন্ধকারে কাজে দেবে। হঠাৎ রহিমের মনে হলো সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন। এতক্ষণ সে মাথা নিচু করে হাঁটছিল। সামনে কার উপস্থিতি বুঝতে পেরে মাথা উঁচু করে তাকালো। সামনে ভূত থাকলেও হয়তো অতটা ভয় লাগতো না যতটা ভয় বাবাকে দেখে লাগছে। তিনি চোখ বড় বড় করে রহিমের দিকে তাকিয়ে আছেন। বা হাতে লম্বা টর্চ, সেটা জ্বালাচ্ছেন নিভাচ্ছেন, জ্বালাচ্ছেন নিভাচ্ছেন। হারামজাদা, কই যাচ্ছিলি? বাবা, বাস খাই কণ্ঠে বললেন। রহিম জবাব দিল না, মাথা নিচু করে চুপ করে রইল। বাবা এদিক ওদিক খুঁজে একটা কাঠের টুকরো নিয়ে এসে বললেন, বল, এত রাতে কই যাচ্ছিলি? রহিম বুঝতে পারলো জবাব না দিলে মার খেতে হবে, তাই হাত পা শক্ত রেখে চুপ করে রইল। বাবা আরও একবার জিজ্ঞেস করেই কাঠের টুকরো দিয়ে পা বরাবর এক ঘা বসিয়ে দিলেন। রহিম উহ পর্যন্ত করলো না, দাঁতে দাঁত চেপে রেখে চুপ করে রইল। পায়ের ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বাবা আরও কয়েক দফা বসিয়ে দিলেন রহিমের পায়ে। রহিম এবার মাটিতে পড়ে গেল। বাবা তার কলার ধরে টেনে তুলে গাল বরাবর চর বসিয়ে বললেন, বল, কই যাচ্ছিলি? তখন বাবার হাতের টর্চ রহিমের গালে এত জোরে লাগলো, গাল থেকে টকটকে লাল রক্ত বেরিয়ে এলো। একটা দাঁত ভেঙে পড়েছে কি? রহিম কাঁদো কাঁদো গলায় বলল, আর মেরো না বাবা। বাবা তবুও মারলেন কাটা গালে, সেই ভাঙ্গা দাঁতের ওখানে। চর খেয়েই রহিম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঘরে এসে বাবা অনেকক্ষণ কাঁদলেন। তার চোখের জল দেখে মাও কেঁদে ফেললেন, আব্দুর রহিমও। একসময় বাবা আব্দুর রহিমের সারা গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, এই কয়টা দিন আগে রিতা মরলো। এখন যদি তোর কিছু হয়ে যায়, তুই ছাড়া আমাদের কে আছে বল? তোকেও হারিয়ে ফেললে আমাদের কি হবে? আব্দুর রহিম তখনও চুপ করে রইল। বাবা তার হাত পায়ের আঘাতপ্রাপ্ত স্থানে মলম লাগিয়ে দিলেন। রাতে বাবা আব্দুর রহিমের বিছানায় ঘুমালেন তার পাশেই। পরদিনও একই কাজ। বাবা নিজের ঘর ছেড়ে আব্দুর রহিমের ঘরে। কিন্তু তার যে দুটো কাজ বাকি, আরু মহল থেকে একবার ঘুরে আসা, আর দ্বিতীয় কাজ হচ্ছে রিতার খুনিকে শাস্তি দেওয়া, যার নাম দিয়েছে মিশন ফেয়ার প্লে। এই দুটো কাজ করা হয়ে গেলেই সে বাবার কথা মতো চলবে, ঠিক মতো পড়াশোনা করবে, খেলার মাঠ থেকে সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরবে। এছাড়াও বাবা যা করতে বলবেন তাই সে করবে। শুধু এই দুটো কাজ করা হয়ে যাক। 11টা বাজতেই বাবা নাক ডাকতে শুরু করেছেন। আব্দুর রহিম উঠে যাওয়ার সাহস পায়নি। কালকের মতো আজও যদি বাবা উঠে যান, না না, রিস্ক নেওয়া যাবে না। এর চেয়ে চুপচাপ শুয়ে থাকা ভালো। রাত 3টের সময় সে একটু ভরসা পেল, বাবা বেঘোরে ঘুমাচ্ছেন। এই সময়টা সবাই গভীর ঘুমে থাকে। বাবাও এক সময় নিঃশব্দে বেরিয়ে এলো, তবে আজ আর জানালা দিয়ে নয়, সোজা দরজা দিয়ে। রাতের 3টে, ভয় লাগার কথা, কিন্তু তার ভয় লাগছে না। আরু মহলের ঘেটে একটা বুনো শিয়াল বসেছিল। আব্দুর রহিমকে দেখে উঠে দাঁড়ালো। কয়েকবার হুশ হুশ করার পরেও শিয়ালটা নড়ল না, যেন সে পুরো বাড়ি পাহারা দিচ্ছে। তবে কয়েক পা এগিয়ে যাবার পর শিয়ালটা আর সাহস দেখাতে পারেনি। মুখ ফিরিয়ে ওদিকের অন্ধকারে চলে গেছে। সেদিন রাতে রিতার স্যান্ডেল যেখানে রেখে গিয়েছিল, আজও সেখানেই পড়ে আছে। আব্দুর রহিম সেটা চোখে দেখলেও হাতে তুলে নিল না। রনি বারবার বলেছিল স্যান্ডেলটা এখানে রেখে দিতে। হয়তো কোনো বিশেষ কারণ আছে, না হলে তো সাপের মতো কিছু একটা আজও সেদিনের মতো ভাঙ্গা দেওয়ালে ঝুলছে। সেটার গায়ে আলো জ্বলছে। তবে যেহেতু নড়ছে না, ধরাই যায় সাপটা মৃত, কিংবা ঘুমন্ত। ঘুমন্ত বিষাক্ত সাপের গায়ে হাত দিয়ে সেটাকে হিংস্র করে তুললে খুব বড় ভুল হবে কি? হলে হোক। আব্দুর রহিম নির্ভয়ে সেটাকে স্পর্শ করলো। সাপ নয়, তসবি।
একটি রেডিয়াম তসবি সেটা থেকে আলো ছড়াচ্ছিল। হতাশ হয়ে পিছন ফিরতেই কিছু একটাই পা ঠেকলো। পায়ের কাছে মাটিতেই কেউ একজন পড়ে আছে। কারোর লাশ কি? লোকটার বুকের ওঠানামা দেখে আন্দাজ করা গেল সে জীবিত। তাছাড়া তার গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। শুধু কপাল থেকে গাল বরাবর একটি আঘাতের চিহ্ন, সেটাও বহু পুরনো। রনি তাহলে এই লোকটাকেই খুঁজছিল। লোকটার মুখের বিবরণ শুনে পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ মেরে বসে রইলেন। তারপর একটা পুরনো ফাইল খুঁজে আনলেন। পাসপোর্ট সাইজের একটি ছবি দেখিয়ে বললেন, এই লোকটা। আব্দুর রহিম বিস্ময়ের স্বরে বলল, হ্যাঁ, এই লোকটা। এই লোকটাই তো। দেখো, তুমি এখনো বাচ্চা মানুষ। এত রাতে বাসা থেকে বেরোনো ঠিক না। মন দিয়ে পড়াশোনা করো। বড় হয়ে আমার মতো পুলিশ হইও। আপাতত ঘরে যাও। আর যা দেখেছো ভুলে যাও। ওসব তোমার মনের ভুল ছিল। আমি বাচ্চা। আমার বয়স কত জানেন? 15। 15 বছর বয়সে কেউ বাচ্চা হয়? অফিসার হাসলেন। হা হা, 15 বছর বাচ্চাই তো। যাও, বাড়ি যাও। কিন্তু তদন্ত? কিসের তদন্ত? এই লোকটার। হ্যাঁ, সে তো মরে ভূত হয়ে গেছে। এখন তার তদন্ত করতে হলে কবর খুঁড়তে হবে। একটা বাচ্চা ছেলের কথায় আমরা তো আর একজনের কবর খুঁড়তে পারি না। কি বলো? মরে গেছে? কখন মরলো? 2 বছর আগে। বলে এক টুকরো পত্রিকার কাটা অংশ এগিয়ে দিলেন। বললেন, আজ তো একটা ক্রিমিনাল ছিল। রাতের অন্ধকারে তার বাড়িতে কারা যেন পুড়িয়ে মেরেছে। কিন্তু আমি তো গতকাল রাতেও তাকে দেখলাম। আব্দুর রহিম বলল। অফিসার কিছু না বলে চেয়ার ছেড়ে চলে গেলেন। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতে ফাইল। 1 সপ্তাহ পর রনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এখন সুস্থ। তবে নামমাত্র। হাঁটতে দেখলে মনে হয় এখনই হোঁচট খেয়ে পড়ে যাবে। শরীর বেশ দুর্বল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দুর্বল শরীর নিয়ে লাঠিতে ভর করে খেলার মাঠে চলে এসেছে। ছেলেরা মাঠে ছোটাছুটি করছে। রনি দূরে বসে একমনে মাঠের উপর দৃষ্টি রেখেছে। রনিকে দেখেই আব্দুর রহিম খেলার মাঠ ছেড়ে ছুটে এলো। পাশে বসে নানাভাবে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। রনি একটি বারের জন্য তাকিয়ে দেখেনি। আব্দুর রহিম বলল, কি অসুখ হয়েছিল তোর? রনি উদাসীনভাবে বলল, জেনে কি করবি? না, এমনি। আচ্ছা, তুই এখন সুস্থ তো? দেখতে পাচ্ছিস না? তা তো পাচ্ছি, কিন্তু লুৎফর লোকটাকে খুঁজতে আরও মহলে গিয়েছিলি, তাই না? কথাটা শুনতেই রনি শক খাওয়ার মতো দ্রুত ফিরে তাকালো। চোখ বড় বড় করে বলল, তুই কিভাবে জানিস? আব্দুর রহিম প্রশ্ন এড়িয়ে বলল, ভেবেছিলি আমার বোনের খুনিকে শাস্তি দেওয়ার কথা বলে আমাকে তোর কাজে ব্যবহার করবি? অথচ আমি জানবো না। তুই ভুল বুঝছিস রহিম, ভুল। ভাগ্যিস একা একা আরো মহলে গিয়েছিলাম। না হলে তো তুই আমাকে ব্যবহার করছিস সেটা জানতেই পারতাম না। ওখানে লুৎফর লোকটাকে দেখেই আমি বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল আছে। থানায় গিয়ে বুঝলাম সত্যিই গন্ডগোল। অফিসার বলে কিনা লুৎফর 2 বছর আগে মারা গিয়েছে, যাকে আমি নিজ চোখে দেখেছি। রনি প্রায় চেঁচিয়ে বলল, থানায়ও গিয়েছিলি? গিয়েছিলাম তো। আর যাব না। পুলিশ আমাকে সাহায্য করবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। তুই কত বড় ভুল করেছিস জানিস? চিনিস ওই লুৎফরকে? বলি রনি কলার চেপে ধরল। আব্দুর রহিম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাগ হচ্ছে? সত্যিটা জেনে গেছি বলে খুব রাগ হচ্ছে, তাই না? কি জেনেছিস? কিছুই জানিসনি। শোন, ওই লুৎফর একটা লম্পট, ক্রিমিনাল, একটা সাইকো, একটা সিরিয়াল রেপিস্ট। কথাটুকু বলে রনি একটু দম নিল। আব্দুর রহিম অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়ে থাকলো তার দিকে। রনি আবার বলতে শুরু করলো, লম্পটটার বিরুদ্ধে কয়টি কেস ফাইল হয়েছে জানিস? 9টি। 9টি রেপ কেস। আরও অসংখ্য কুকর্ম করেছে সে। লোকলজ্জা আর সমাজের ভয়ে চাপা পড়ে গেছে সেসব। একটি মেয়েকেও সে বাঁচতে দেয়নি। প্রথমে শারীরিক অত্যাচার করেছে, তারপর খুন, যেমনটা তোর বোনের ক্ষেত্রে হয়েছে। আব্দুর রহিম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আমার বোনকেও? ইয়েস। বেটা খুব ভালো প্ল্যান করেছিল। ভেবেছিল নিজ বাড়িতে অন্য একজনকে পুড়িয়ে সেটাকে নিজের ডেড বডি হিসেবে চালিয়ে দেবে। পেপার পত্রিকায় সেরকমই লেখা হলো, যেরকম সে চেয়েছিল। কিন্তু তার দুর্ভাগ্য, সে এই গ্রামে চলে এসেছে। প্রথমবার দেখি আমার সন্দেহ হয়েছিল। তারপর আমি তাকে ফলো করতে শুরু করি। যখন কনফার্ম হই সেই লুৎফর, তখন আমার টিমকে খবর দিই। তোর টিম? হুম। তুই কি ভেবেছিস মিশন ফেয়ার প্লে নামক যে মিশনে যুক্ত হয়েছিস সেটা তোর? ওটা আমার মিশন। গত 2 বছর ধরে সেই মিশন সাকসেসফুল করার জন্য কাজ করছি আমি এবং আমার টিম। যদিও আমি সিক্রেট মিশনে আছি, তবুও বলি আমি গোয়েন্দা বিভাগে চাকরি করি। আব্দুর রহিম চমকে উঠে বলল, এই বয়সে গোয়েন্দা বিভাগে? বয়স দিয়ে কি হবে?
কাজটাই বড়। আজকাল বয়স লাগে না, লাগে কনফিডেন্স আর দক্ষতা। এত কিছু জেনেও লুৎফরকে অ্যারেস্ট করা হলো না কেন? কেন আমার বোনটাকে খুন করার সুযোগ পেল সে? রনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই যে প্রমাণের অভাব। প্রমাণ ছাড়া আমরা তার কিছুই করতে পারবো না। কিন্তু আমি তো পারবো। আমি এই কুকুরটাকে খুন করব, আজকেই করব। এত সহজ। উল্টো নিজের প্রাণ বাঁচা। তুই যে তার সম্পর্কে জেনে গিয়েছিস সেটা বুঝতে পারলে এতক্ষণে একদল প্রফেশনাল কিলার পাঠিয়ে দেবে। প্রফেশনাল কিলার, তাও একদল। মগের মুল্লুক নাকি? রহিম, তুই তাকে চিনিস না। সে যখন যা খুশি তাই করতে পারে। আমি তাকে ফলো করছি, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। সেটা লুৎফর এখনো জানে না। তবুও সব সময় আমার সেফটির জন্য অস্ত্রসহ দুজন মজুদ থাকে। দেখবি। বলেই রনি হাত দিয়ে ইশারা করলো। মুহূর্তের মধ্যে থেকে যেন বিশাল দেহী দুটো লোক ধীর পায়ে এগিয়ে এসে রনির পাশে দাঁড়ালো। একজন ডান পাশে, অপরজন বাঁ পাশে। কিছু বুঝে ওঠার আগেই একজন আব্দুর রহিমের পিঠ বরাবর পিস্তল ঠেকিয়ে বলল, চলো আমাদের সাথে। আব্দুর রহিম রনিকে উদ্দেশ্য করে বলল, এই ছিল তোমাদের প্ল্যান? রনি সাড়া দিল না। নির্লিপ্তভাবে তাকিয়ে রইল খেলার মাঠের দিকে, যেন সে কিছুই শুনতে পায়নি। কি ঘটছে কিছুই জানে না। চলো আমাদের সাথে। বিশাল দেহী লোকটা আবারও বলল। আব্দুর রহিম ঝাঁঝালো কণ্ঠে বলল, যাব না। যা করার করো। আমি কোথাও যাব না। গুলি করবে, করো গুলি, এখনই করো। তবুও যাব না। রনি বলল, পাগলামো করিস না। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। ভালো চাস তো আমাদের কথা শোন। তোকে আমরা একটি সেফ জায়গায় রাখবো, যাতে করে লুৎফরের ভাড়াটে খুনিরা তোকে খুঁজে না পায়। পেয়ে গেলে পাক। আমিও দেখি তার কত শক্তি। বিশাল দেহী লোকটা বলল, আমি কিন্তু তোমাকে আঘাত করতে বাধ্য হব। আচ্ছা তাই। আমি কি তাহলে বসে থাকবো? চিৎকার করব না? চিৎকার করলে তোমাদের এই সিক্রেট মিশন আর সিক্রেট থাকবে? আব্দুর রহিমের কথার জবাব কেউ দিল না। সে সোজা হাঁটতে হাঁটতে চলে এলো। রনি একবার পিছন থেকে ডাকলো, রহিম ফিরে আয়। বড় রকমের বিপদ হবে কিন্তু। সে কথা কানে নিল না। মাথা নিচু করে চলতে লাগলো। বিকেল পড়ে এসেছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। রাতের নিস্তব্ধতায় সাড়া দিয়ে সবাই যখন ঘুমের রাজ্যে গা এলিয়ে দেবে, ঠিক তখনই আব্দুর রহিম বদলা নিতে বেরিয়ে পড়বে। সমস্ত ঘৃণা মিটিয়ে একসময় সে কাঁদতে বসবে। বহুদিন সে মন খুলে কাঁদে না। আজ চোখের জলে সব দুঃখ কষ্ট দূর করে দেওয়া যাবে। বাবা জরুরি কাজে ঢাকা গিয়েছেন, দুদিন বাদে ফিরবেন। আব্দুর রহিম তার ঘরে একা অন্ধকারে বিছানার উপর বসে আছে, হাতে রিতার একটি ছবি। আব্দুর রহিম দীর্ঘশ্বাস ছাড়ল। স্কুল টিচার তাকে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে কি হতে চাও? সে স্বাভাবিকভাবেই জবাব দিয়েছিল, একজন আদর্শ খুনি হতে চাই স্যার। মুহূর্তেই শ্রেণীকক্ষ অট্টহাসিতে ফেটে পড়ল। স্কুল টিচার সোজা হেড স্যারের নিকট নালিশ করে বসলেন। আব্দুর রহিম অনেকক্ষণ ভেবেও বুঝতে পারল না। সে তো খারাপ কিছু বলেনি। একজন আদর্শ খুনি হতে চেয়েছেন, যে খুনি পাপিষ্ঠদের বধ করবে। তাহলে স্যার তার বিরুদ্ধে নালিশ করলেন কেন? রাতের 11টা, আধারে ঢাকা আরু মহলের নিস্তব্ধতায় আঁচড় কেটে কারা যেন ফিসফিস করে কথা বলছে। আব্দুর রহিম এক পা ফেলে এগিয়ে যেতে লাগলো। ভাঙ্গা দেওয়ালের ওপাশে তিনজন লোক। একজন লুৎফর, বাকি দুজন অচেনা। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে শুনছে, আর লুৎফর তাদেরকে উদ্দেশ্য করে কি যেন বলছে। কথাগুলো অস্পষ্ট, তবে হাত পা নাড়াচাড়া দেখে বোঝা যাচ্ছে লুৎফর তাদের ধমকাচ্ছে। রহিম ঠিক করলো সে আরও একটু এগিয়ে যাবে, যাতে ওদের কথা শোনা যায়। মহলের ভিতরেই বিশাল বড় গাছ। সেই গাছের আড়ালেই লুকাতে চাচ্ছিল, কিন্তু গাছের গোড়ায় একটা ব্রিফকেস রাখা ছিল। সেটা অন্ধকারে খেয়াল করেনি, যার ফলে ব্রিফকেসটা পায়ের আঘাতে দুম করে মাটিতে আছড়ে পড়ল। লুৎফর এবং বাকি লোক দুটো তখনই আব্দুর রহিমকে দেখে ফেলল। একজন পকেট থেকে কি যেন একটা বের করলো। সেটা হাতে তুলে নিতেই ঘটল আশ্চর্যজনক ঘটনা। চোখের পলকে ধারালো ছুরি বেরিয়ে এলো। একজন লোক সেই ছুরি নিয়ে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই সময় রহিম দু হাত দিয়ে শক্ত করে পিস্তল ধরে লোকটার বুক বরাবর গুলি চালিয়ে দিল। লোকটা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। ভাগ্যিস রনির দেহরক্ষীর পকেট থেকে পিস্তলটা চুরি করে এনেছে সে, না হলে তো এখনই লোকটার হাতে মারা পড়তে হতো। অন্য লোকটা বলল, এই ছোকরা, পিস্তল পেলি কই? দেখি, এদিকে দে। বলে এগিয়ে আসতে লাগলো। আব্দুর রহিম জানে কাছে এসেই সে পিস্তল ছিনিয়ে নেবে, তারপর সেই পিস্তল দিয়েই তাকে নির্দ্বিধায় হত্যা করবে। লোকটা কাছে আসার আগেই আব্দুর রহিম দ্বিতীয়বার গুলি চালালো। এই লোকটার কপাল খারাপ, বুকে গুলি করতে চেয়েছিল, হাত কেঁপে গিয়ে মাথায় লেগেছে।
এবার শুধু বাকি আছে লুৎফর, কিন্তু তাকে সহজ মৃত্যু দিলে চলবে না। তাকে নির্মমভাবে মারতে হবে, যেন সে মরতে মরতে পস্তাতে পারে নিজের কৃতকর্মের জন্য। এই ছেলে, কি চাস? কি চাস তুই? বল আমাকে। লুৎফর বলল, আমি চাই তোর লাশ। তোর রক্তাক্ত লাশ চাই শয়তান। আমার লাশ? আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার বোনকে মেরেছিস, এবার আমি তোকে মারবো। আমাকে মেরে ফেললে তোর বোন ফিরে পাবি। ফিরে পেলে মার, আমি বাধা দেব না। সেটা কোনোভাবে সম্ভব? সম্ভব না তো। এজন্যই বলছি, আমার কথা শোন। আমি তোকে অনেক টাকা দেব, অনেক। তুই শুধু আমার হয়ে কাজ করবি, পারবি না? বলে লুৎফর দু পা এগিয়ে এলো। এগোবি না? এগোবি না বললাম, না হলে কিন্তু এখনই গুলি করব। আচ্ছা, আচ্ছা, এগোবো না। আমাকে শুধু এটা বল, তোর বোন কোনটা? আমি তো অসংখ্য মেয়েকে খুন করেছি কয়েক মাস আগে, যাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছিলি। সেই বাচ্চা মেয়েটা, মাত্র 9 বছর বয়স ছিল। কেন মারলি তাকে? সে তো কারো ক্ষতি করেনি। মারতে চাইনি, সত্যি মারতে চাইনি। দড়ি দিয়ে শক্ত করে মুখ বেঁধে ফেলেছিলাম, যাতে চেঁচাতে না পারে। কিন্তু সে নাছোড়বান্দা মুখ বাঁধা অবস্থায় চিৎকার করতে লাগলো। আমার মাথায় রাগ চেপে গেল তখনই। হাত দিয়ে মুখ চেপে ধরলাম। বাচ্চা মানুষ, বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। আমার একটু মায়া হলো, ততক্ষণে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত মানুষকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। প্রমাণ মিটিয়ে পুকুরের জলে ফেলে দিয়ে এলাম। মায়া হয়েছিল? তোর মতো জানোয়ারের মায়া হয়? আব্দুর রহিম লুৎফরের কপাল বরাবর পিস্তল তাক করলো। লুৎফর বুলেট গতিতে ছুটে এসে থাবা মেরে আব্দুর রহিমের হাত থেকে পিস্তল ফেলে দিল। কিছু বুঝে ওঠার আগেই হাতের ধারালো ছুরি গলা বরাবর চালিয়ে দিল। আব্দুর রহিম তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। দু হাত দিয়ে গলা চেপে ধরেও রক্ত আটকানো গেল না। হাতের আঙ্গুল বেয়ে টপ টপ করে টলটলে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। লুৎফর রহিমের মাথার কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে মারবি বলেছিলি, মার এবার, মার না। দেখি কতটা সাহস তোর। বড় বড় রাঘব বল, আমার চুল ছিঁড়তে পারিনি, আর তুই পুচকে ছেলে, আমাকে মারবি? এতই সোজা? অ্যাঁ? আব্দুর রহিম কিছু বলতে পারল না। তার পুরো শরীর কাঁপছে। ধীরে ধীরে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। তাকিয়ে থাকার মতো শক্তি তার নেই। তবুও গলার কেটে যাওয়া অংশে দু হাত চেপে রাখার প্রাণপণ চেষ্টা করলো। লুৎফর তার হাত টেনে নিয়ে ধারালো ছুরি দিয়ে একটি আঙ্গুল হাত থেকে আলাদা করে ফেলল। আব্দুর রহিম প্রতিবাদ করতে পারল না, চিৎকার করতেও পারল না। নীরবে চোখের দু ফোঁটা জল ফেলল। লুৎফর খিক খিক করে হেসে বলল, আমাকে মারবি বলেছিলি না, এবার আমি তোকে দেখাবো মৃত্যু কাকে বলে। আব্দুর রহিমের আরও একটি আঙ্গুলে ছুরি চালালো। ঠিক তখনই একদল সশস্ত্র বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলল। একজন লুৎফরের হাত থেকে ছুরি কেড়ে নিল। তারপর তাকে টেনে দাঁড় করিয়েই পিস্তল দিয়ে মাথায় আঘাত করলো। লুৎফর মাটিতে পড়ে গেল। কেউ একজন টর্চ লাইট নিয়ে এগিয়ে এসে আব্দুর রহিমের মুখোমুখি বসলো। রহিম শেষবারের মতো চোখ খুলে দেখল, তার সামনে টর্চ হাতে রনি বসে আছে। তার চোখে জল টলমল করছে। বেশ কিছুদিন পর আনন্দপুর গ্রামে কিশোরী ধর্ষণ। পত্রিকায় হেডলাইন পড়ে দীর্ঘশ্বাস ছাড়ল আব্দুর রহিম। রনির দিকে একবার ফিরে তাকালো। সে ঘাসের বুকে বসে আকাশের চাঁদের দৃষ্টি রেখেছে। আব্দুর রহিম বলল, মেয়েটার কি অবস্থা? রনি উদাসীনভাবে বলল, বেঁচে আছে, তবে ভালো নেই। কোথায় আছে? হাসপাতালে। দেখতে যাবি? হ্যাঁ, চল। পরে যাব। মেয়েটির এই অবস্থার জন্য যারা দায়ী তাদের সব কটাকে মেরে তারপর যাব। তাদের অ্যারেস্ট করা পর্যন্তই আমাদের কাজ, বাকিটা আদালত দেখবে। তুই আমাকে এসব শোনাচ্ছিস রনি? লুৎফরের কথা মনে আছে? তুই নিজ হাতে তাকে গুলি করেছিলি, পরপর 4টা গুলি, একদম বুক বরাবর বসিয়ে শান্ত হয়েছিলি, মনে নেই? আছে, সব মনে আছে। তাহলে চল। কোথায়? খুন করতে। অ্যারেস্ট করবি না? না, সত্যি বলছিস? সত্যি খুন করবি তো? হ্যাঁ, একটাকেও বাঁচতে দেব না। কিন্তু কেন? কারণ ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সমাপ্ত।